brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 3 মিনিট 3 খবর। আর যে খবরে নজর রাখবো, পরীক্ষা বিল নিয়ে আজও উত্তপ্ত সংসদ। কেন উত্তপ্ত হলো? বিরোধীরা কি তাহলে এই বিল চাইছে না? যাবতীয় বিষয় জানাবো আমি। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো ওমানে এক ব্যক্তির মৃত্যু হলো, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো, সেই ব্যক্তি আবার মারা গেলেন 5 দিন বাদে আসানসোলে। কি বলছেন বুঝতে পারছেন না তো? একটু বাদে ডিটেলে জানাচ্ছি বিষয়। আর আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো রক্তের রাহাজানি এবং তার খোঁজ নিয়ে। তবে শুরুতেই সৈকত। পরীক্ষা বিল যার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন আজ থেকে ঠিক 3-4 দিন আগে, সেই বিল নিয়ে আজও উত্তপ্ত সংসদের ভেতরে আর বাইরে আজও বিক্ষোভ। গতকাল লোকসভায় বিল পেশ হলেও পাশ করানো যায়নি। আজও হই হট্টগোলে মুলতবি হয়ে যায় সংসদ। কেন বিলে আপত্তি বিরোধীদের? এই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এই বিলে আপত্তি কোথায় বিরোধীদের? দেখো, বিরোধীদের আপত্তি কোথায় সেটা আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই বিল নিয়ে লোকসভায় দুপুর 2টো থেকে আলোচনা হচ্ছে এবং আজকে আলোচনার পর আগামীকালও আলোচনা হবে। এই বিলে একদিকে যেমন সরকারের তরফে বাঁশরী স্বরাজ থেকে অন্যান্যরা বলবেন, এই মুহূর্তে বাঁশরী স্বরাজ সুষমা স্বরাজের কন্যা তিনি বলছেন, আবার উল্টো দিকে সরকারের বিপক্ষে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীরা বলবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় রয়েছেন, তিনি বলতে পারেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আবার অন্যদিকে এনসিপিআই দলের সাংসদদেরও নাম রয়েছেন, তারাও বলবেন। বিরোধীদের মূল বক্তব্য, এই আইন যখন 2024 সালে আনা হয়েছিল তখনই তারা এই আইনের বিরোধিতা করেছিলেন, কারণ এই আইনে যথাযথ বন্দোবস্ত, যথাযথ শাস্তির বিধান করা ছিল না। বিরোধীদের বক্তব্য শোনা হয়নি। এখন যখন ককরোচ জনতা পার্টির আন্দোলনের ফলে সরকার নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারপরে এই আইন আনা হচ্ছে। এই বিষয়টি মূলত, এবং তাছাড়াও পুলিশের অত্যাচারের কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা অত্যাচার করেছে, তাই তার আগে জবাব দিতে হবে ইত্যাদি তাদের দাবি ছিল। রাজ্যসভাতে আজকে বারবার মুলতবি হয়েছে, কিন্তু এই মুহূর্তে লোকসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আগামীকাল এই বিল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং বলা যেতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ শেষমেশ বিরোধী পক্ষ রাজি হয়েছে, সরকার পক্ষ তাদের সঙ্গে কথা বলেছে, যেমনটা ঠিক গতকাল লোকসভার স্পিকার ওম বিড়লা দুপক্ষকে সময় দিয়েছিলেন। আজকে সকাল 11টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই লোকসভা মুলতবি হয়ে যায়। তারপর দুপুর 2টোর পরে যখন অধিবেশন বসে, তারপরে এই আলোচনা শুরু হয় এবং এই বিল নিয়ে আলোচনা চলছে। বিলটি 2024 সালের আইন। এই আইন অনুযায়ী যদি বিলটি আইনে পরিণত হয়, তাহলে এই ধরনের অপরাধের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে তার 10 বছর কারাদণ্ড হবে এবং পাশাপাশি 10 কোটি টাকার জরিমানা হবে। এই আইনে অনেক বিষয় বলা রয়েছে। এই দুটি বিষয় ছাড়াও তা হলো দ্রুত বিচার হবে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হবে এবং শুধু দ্রুত বিচার নয়, এক্ষেত্রে একটি নিরীক্ষণ পর্যবেক্ষণের বন্দোবস্তের কথা বলা হয়েছে। কিন্তু সেগুলি বাস্তবায়িত করা সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ সৈকত, এবং সেই কাজে সরকার বলা যেতে পারে নেমে পড়েছে। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে আমরা পদক্ষেপ দেখেছি। শিক্ষা মন্ত্রকে সচিবকে বদল করা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে একসঙ্গে একগুচ্ছ পদক্ষেপ, একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে। তার মধ্যে এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, ধন্যবাদ। আপাতত কে কি বলছেন চলুন আপনাদের শোনাই। প্রথমে বিরোধীদের দাবি ছিল আলোচনা চাই, সরকার আলোচনার জন্য তৈরি, সবসময় তৈরি থাকে। তারপর শুরু হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে আলোচনা শুরু হয়। শিক্ষামন্ত্রী সরে গেলেন, আলোচনা চলার কথা, আলোচনা চললো না, বললেন গৃহমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তো এদের উদ্দেশ্য কোনো ছাত্রদের পাশে দাঁড়ানো ছিল না, বা নিটের ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা ছিল না, ছাত্র স্বার্থে এদের আন্দোলনে অংশগ্রহণ ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরার একটা প্রচেষ্টা। এরা ছাত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সর্বোপরি ভারতের যে সংসদীয় রাজনীতি, লোকসভা এবং রাজ্যসভার যে গরিমা, তাকে ধ্বংস করছে। डिफरेंस ऑफ ओपिनियन होना चाहिए। जो भी ये बिल जिसने भी पढ़ा है, मुझे नहीं लगता कि अगर आपको सरकार को विरोध करना है तो वो अलग बात है, लेकिन इस बिल का विरोध अगर सच में छात्र और युवाओं का हित चाहता है, उनके हित में ये बिल लाया गया है, इसको सबको समर्थन करना चाहिए।
শুক্লা, এক ব্যক্তি বারবার জীবিত হচ্ছেন, বারবার মরে যাচ্ছেন, পুরো ব্যাপারটা কি? বোঝা যাচ্ছে যে এই পুরো ব্যাপারের মধ্যে অবশ্যই রয়েছে ডেথ সার্টিফিকেটের জালিয়াতি করা হচ্ছে। কারণ এক ব্যক্তি যার নাম হচ্ছে ইমরান আনসারি মোহাম্মদ, তার 2023 সালের 4 জুন ওমানে মৃত্যু হয় এবং সেক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। সেই ব্যক্তি আবারও 9 জুন, অর্থাৎ ঠিক 5 দিন বাদে 9 জুন কুলটি, আসানসোলের কুলটি বড় অফিস থেকে আরও একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। এখানে প্রশ্ন উঠছে যে এক ব্যক্তির দুবার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে কেন, কিভাবে? পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পুরো নগরোন্নয়ন দপ্তর পুরো বিষয়টা খতিয়ে দেখছে। ওমানে এক ব্যক্তির মৃত্যু হলো, সেই ব্যক্তির এবার মৃত্যু হচ্ছে নাকি আসানসোলের কুলটিতে। অন্ততপক্ষে মৃত্যুর শংসাপত্র তো তাই বলছে। পুরো বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুরো নগরোন্নয়ন দপ্তর পুরো বিষয়টা খোঁজখবর করছে এবং স্ক্যানারে পুর নিগমের বেশ কয়েকজন কর্মী, তাদেরকেও কিন্তু স্ক্যানারে রাখা হয়েছে। কোথায় গলদ, কার গলদ, নাকি এটা ইচ্ছাকৃত, পুরোটাই এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ চলছে। একই ব্যক্তির দুবার মৃত্যু কেন উঠছে প্রশ্ন। পুরো বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখবো, আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, এখনো পর্যন্ত পুরো নগরোন্নয়ন দপ্তর পুরো বিষয়টা নজরে রেখেছে, কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কেন এমনটা হলো? দেখো, তথ্য যেটা পাওয়া যাচ্ছে সেটাতে যেটা জানতে পারা যাচ্ছে যে ওমানে যে মারা গিয়েছিল সেটা দুর্ঘটনাতে মারা গেছে। কারণ তার পরিবারের যারা সদস্য রয়েছে, তার ছোট বোন রয়েছে, তাদের সঙ্গে কথা বলা হয়, তারা কান্নাকাটি করে এবং তারা বলে ওমানে মারা গিয়েছে এবং দুর্ঘটনাগ্রস্তভাবে মারা গেছে। একজন কার্পেন্টার, মানে কাঠের কাজকর্ম করেন এবং বাড়িতে তাদের আরও যারা রয়েছে তারাও কাঠের কাজকর্মই করে। তো কাঠের কাজকর্ম করতে গেছিলো, সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গেছে 2023 সালের 4 জুন। কিন্তু তারপরে তার মৃতদেহ সেখান থেকে আসে, ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে আসে এবং এইখানে 9 তারিখে কবর দেওয়া হয় আসানসোলের কুলটিতে যে কেদুয়া কবরস্থান রয়েছে সেখানে। এবং সেখানকার কবরস্থানের যারা সার্টিফিকেট সেগুলো পাওয়া গেছে, তাদের যে সম্পাদক তাদের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ঠিক 9 তারিখে, মানে 5 দিন পরে যেদিকে কবর দেওয়া হয়েছে, সেদিনকে ডেটে ওই কেন্দুয়া বাজারেরই একজন চিকিৎসক, তিনি নিজেকে MBBS দাবি করছেন, ডক্টর জিসাম খান, ডক্টর জে খান নামে পরিচিত, তিনি একটি ডেথ সার্টিফিকেট দিয়েছেন হার্ট অ্যাটাকে বাড়িতে মারা গিয়েছে বলে। এবং সেই সার্টিফিকেটের বেসিসে আসানসোল পুর নিগম একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। কিন্তু কবরস্থানের যে সার্টিফিকেট, কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে তার যে সার্টিফিকেট, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে এটা ওমানে মারা গিয়েছে এবং ওমানের যে হাসপাতাল, সেই হাসপাতালের নাম রয়েছে, সেখানকার চিকিৎসকের নামও সেই কবরস্থানের রেকর্ডে রয়েছে। অর্থাৎ যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো না কোনো একটা অর্থনৈতিক বিষয়ের জন্য এটা হয়েছে। ওই এলাকার পার্শ্ববর্তী এলাকা এবং পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা গেল, যদি বিদেশে কেউ মারা যায়। তুমি যে চিকিৎসকের কথা বলছিলে তার বক্তব্য অবশ্যই শোনাবো এবং সেই সঙ্গে পরিবারের লোকজন তারা কি জানাচ্ছেন সেটাও একবার শোনাই। जी हाँ, ओमान में तो उनका डेथ हुआ था 4 जून को 2023 को हॉस्पिटल में। यहाँ तक हम अच्छा, उनका वहाँ से आया था, ओमान से बॉडी यहाँ आया था? हाँ आया था जी, आया था 4 दिन लगा था, आया था 5 दिन बाद आया था जी। बोले ये कब्र कहाँ दिए थे हम लोग? कब्रिस्तान के पास में जो है जी। तो आप लोग का ओमान से होगा, यहाँ से पैसा वैसा कुछ? भैया के बारे में बहुत तकलीफ होता है, बोलिए। कुछ मैंने मुआवजा नहीं मिला जी? नहीं मिला। तो मुआवजा मिलने के लिए कोई आसानसोल से बोलिए, आगे सब बात नोट होगा। बॉडी लाने में ओमान से जो बॉडी आया उसमें कोई दिक्कत हुआ? ये सब तो हमको सही में बॉडी के बारे में हम लोग को नहीं बताया गया था, क्या बहुत ज्यादा तबीयत खराब हो जाता घर में। अच्छा। इसी वजह से हम तो बोले कि भैया 4 दिन पहले ही इंतकाल गया था, मगर किसी को पता नहीं था। हम सबको पता था, हम लोग घर में नॉर्मल जिंदगी गुजार रहे थे। जब डेड बॉडी आया तब मालूम चला? आने वहाँ से जब गवर्नमेंट छोड़ दिया तब घर में बताया गया कि भैया का एक्सीडेंट हो गया है, सिर्फ पाँव और सिर में हल्का चोट आया है। हालांकि डेट कर गए थे, हल्का हल्का बताया जा रहा था, नहीं तो बहुत ज्यादा अम्मी का तो हो सकता था हार्ट अटैक हो जाए। काम किए हैं। मैं माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी से निवेदन करता हूं कि यहाँ के जो मेयर थे उन पर, डिप्टी मेयर और जो कुल्टी म्यूनसिपैलिटी में जो इशू करते थे उन पर कार्रवाई होना चाहिए और उनको तत्काल उनको निष्कासित करना चाहिए।
मोहम्मद आगे पीछे है। हाँ उसमें मोहम्मद आगे या पीछे? हाँ इसमें अलग है, वो अलग है, वो अलग है, ये अलग है, ये अलग है। तो दोनों आदमी है, ये आप बोल रहे हैं कि अलग है, ताकि नाम अलग है, नाम अलग। एड्रेस? आप जो आए सर तो मैंने किसके आधार पर आए हैं जैसे जान सकते हैं? हाँ हम पत्रकार हैं, मैंने आप किसके आधार पर यहाँ? जी मीडिया के आधार पर। अच्छा आपको ये सर्टिफिकेट के बारे में किसने बताया और कैसे आपको मालूम चला? पत्रकार का काम है मालूम करना, अभी तो जानना चाहेंगे ना। पत्रकार का काम है। 1.5 साल 2 साल हो गया लगभग। हाँ। ये जो अभी सर्टिफिकेट बोल रहे अभी जो सर्टिफिकेट सब कॉर्पोरेशन से, पंचायत से, अस्पताल से जो पुलिस ने ये कर रहा मालूम है ना? 2 साल हो गया सर। हाँ 23 में हुआ था। ठीक है 2 साल हो गया, 2 साल से कोई इन्वेस्टिगेशन नहीं हुआ, कोई जांच पड़ताल नहीं हुआ। ठीक है सब कुछ बन चुका है, पास हो गया, सब कुछ हो गया, उस तब तक कोई इंक्वायरी कुछ नहीं हुआ। ठीक है आज बना हुआ 2 साल हो गया, 23 में। हाँ 23 में हुआ, उस टाइम कम से कम इंक्वायरी या कुछ भी होना चाहिए, लेकिन उस टाइम से कुछ नहीं हुआ, 2 साल गुजर गया। 3 साल বক্তব্য আমরা শুনলাম, কথা বলে নেবো বাসুদেবের সঙ্গে আবারও। বাসুদেব, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কি ইচ্ছাকৃত ভুল, নাকি এটা জেনে শুনে করা হয়েছে, না কোথাও একটা গলদ থেকে গিয়েছে, নাকি এর সঙ্গে কোনো আর্থিক বিষয় জড়িত রয়েছে? কি দাঁড়ালো? দেখো যেটা সূত্র মারফত ওই এলাকায় জানা গেল যে আর্থিক বিষয়টাই জড়িয়ে রয়েছে এবং যে চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি তিনি তো কিছুতেই কথা বলতে চাইছিলেন না এবং তার স্পষ্ট বক্তব্য যে এইটা যেটা হয়েছে সেটা অনেকটাই ভুল হয়েছে। এক ব্যক্তি 2 সার্টিফিকেট হয় না। যারা তাকে রিকোয়েস্ট করেছিল এসে বলেছিল যে হার্ট অ্যাটাকে মারা গেছে সার্টিফিকেট দিন, তারা তাকে মিসগাইড করেছিল এবং সে দাবি করছে যে মৃতদেহ দেখে করেছে, কিন্তু ওমানে যে মারা গিয়েছে সেটা সে নাকি জানতো না। এবং এই যে বিষয়টা এটা কিন্তু নতুন নয়, এই ধরনের সার্টিফিকেট এর আগেও অনেক দিয়েছেন, তবে আর উনি আর দিচ্ছেন না, সেটাও তিনি নিজের বক্তব্যে বলছেন যে আমরা কিন্তু আর কোনো সার্টিফিকেট ইস্যু করছি না যতক্ষণ না দেখছি যে কে মারা গিয়েছে কিনা, কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, দরকার হলে পোস্টমর্টম করানো হোক। উনি ওনার বক্তব্য যে আমরা ডেথ সার্টিফিকেট দিয়ে সোশ্যাল ওয়ার্ক করি। বুঝতে পারছি বাসুদেব, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, ওমানে এক ব্যক্তির মৃত্যু হচ্ছে, সেখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তার ঠিক 5 দিন বাদে আবার আসানসোলে কুলটি থেকেও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে ওই একই ব্যক্তির নামে। কি বলবেন পুরো বিষয়টা শুনে, কি মনে হচ্ছে? পুরো বিষয়টা আমি জানি না, আপনাদের কাছেই প্রথম শুনলাম। এখন ডেথ সার্টিফিকেট না ফিউনারাল সার্টিফিকেট কোনটা কোনভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা তো আমরা জানি না। তবে ফিউনারাল সার্টিফিকেট হতে পারে, হয়তো ডেড বডি ওখান থেকে আসার পরে দাহ কিংবা দাফন যাই হোক না কেন সেটা হওয়ার পরে একটা ফিউনারাল সার্টিফিকেট হয়। সেটা কি ডেথ সার্টিফিকেট বলে চালাচ্ছেন, নাকি নতুন করে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই জিনিসটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশের লোকজন এবং বাকিরা নিশ্চয়ই বিষয়টি দেখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেবজিৎ, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। ইমরান আনসারি আমাদের কুলটিতে থাকে, ডুমরাইয়া মহল্লা। ও কাজ করতে গিয়েছিল ওমান। তো আমাদের কাছে খবর এসছে যে ও ওখানে অ্যাক্সিডেন্ট করে গেছে, মারা গেছে। 4 তারিখ মনে হচ্ছে ওখানে মারা গিয়েছিল। তারপরে 3-4 দিন লেগেছে বডি আসতে। বডি এখানে এসছে আর ও 9 তারিখে আমাদের কুলটি সেন্ট্রাল কবরস্থান যেটা আছে ওখানে 9 तारीखे 9:30 समय माटी হয়েছিল। हमको लग रहा है ऐसा कि कॉरपोरेशन डॉक्टर सर्टिफिकेट मांगा होगा, बगैर डॉक्टर सर्टिफिकेट के हम सर्टिफिकेट नहीं दे सकते हैं डेट, तो वो लोग ओमान से सर्टिफिकेट नहीं ला पाया होगा, या फिर सिस्टम है कि जहाँ डेट करता है वहाँ से सर्टिफिकेट मिलता है। तो ये लोग थोड़ा सा अक्लमंदी दिखाए होंगे, ठीक है आप लोकल डॉक्टर से सर्टिफिकेट लिखवा दीजिए, हम लोग कॉरपोरेशन में बना देंगे। ये कॉरपोरेशन समझेगा। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।